সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা কথা বলবো পদার্থের অবস্থা এবং চাপ অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে প্রাথমিক যে ধারণা থাকা প্রয়োজন সেটি নিয়ে আজকে আলোচনা। তো এই আলোচনায় আমি এই অধ্যায়ের সমস্ত ম্যাথকে দুটি অংশে ভাগ করছি। তো তোমরা দেখো যে এদিকে আর্কিমিডিসীয় অংশ আর এদিকে হচ্ছে প্যাসকেলীয় অংশ। তো আর্কিমিডিসীয় অংশ বলতে আমরা কি বুঝি, যে একটি বস্তুকে তরলে ছেড়ে দিলে সেটি ডুববে না ভাসবে, নাকি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, নাকি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, কখন কোনটা হবে সেটি আলোচনা করা। আর এই প্যাসকেলীয় অংশে হচ্ছে যে ছোট পিস্টনে কত বল দিলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে, বা ছোট পিস্টনের কতটুকু কাজ বড় পিস্টনের কতটুকু কাজ, সেগুলো ক্যালকুলেশন করা। তো দেখো, আজকে যদি তোমরা এই অংশটুকু ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমার এই অধ্যায়ের সমস্ত ম্যাথ একাই একাই করতে পারবা। সুতরাং এই ভিডিওটি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখার চেষ্টা করো, না হলে কিন্তু কখনোই সম্ভব হবে না। তো এখন আর্কিমিডিসীয় অংশে যাবার আগে আমরা শিখব যে আর্কিমিডিস কি কথা বলছেন। যে আর্কিমিডিস বলছেন, তরলের মধ্যে বা বায়বীয় পদার্থের মধ্যে যখন কোনো কঠিন বস্তু ছেড়ে দেওয়া যায়, ঠিক আছে, অর্থাৎ কোনো বস্তু ছেড়ে দিলে সেটি কিছু ওজন হারায়। বস্তুর এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান বা বায়বীয় পদার্থের ওজনের সমান। তো এখন তাহলে বোঝাই যাচ্ছে তরল বা বায়বীয় পদার্থে যদি আমি কোনো বস্তুকে ছেড়ে দেই তাহলে সেটি ওজন হারাবে, আর ওই হারানো ওজনটা হবে ওই বস্তু কর্তৃক যে পরিমাণ পানি অপসারিত হবে সেটির ওজনের সমান। এখন একটি বস্তুকে আমি উপর থেকে ছেড়ে দিলাম, বস্তুটি এই তরলে তিনটা অবস্থায় থাকতে পারে। একটি হচ্ছে এ অবস্থা, এই অবস্থাকে বলা হয় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসা। এই অবস্থাকে বলা হয় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসা। আর এই বি কে বলা হয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসা। তো দেখো, এই উপরের যে অংশটুকু এখানে কিন্তু সেটা পানির নিচে চলে আসে, অর্থাৎ পানির উপরের অংশ আর এই পদার্থটার উপরের অংশ মিলে গেছে, এই জন্য এটা সম্পূর্ণ ডুবে গেছে, ডুবে ভেসে আছে, এই জন্য এটাকে বলা হয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসা। আর যদি সি অবস্থানের কথা চিন্তা করো তাহলে এটা ছেড়ে দেওয়ার পর ডুবতে 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 এই সি অবস্থানে চলে আসছে, তার মানে এটি হচ্ছে ডুবে যাওয়া অবস্থা। তো এখন কখন কোন অবস্থা আমরা দেখতে পাবো সেটি দুইটি জিনিস দিয়ে আমরা ধারণা করতে পারবো। একটি হচ্ছে ঘনত্ব দিয়ে, আরেকটি হচ্ছে বস্তুর ওজন এবং আমাদের বস্তুর উপর প্লবতা বল। তরল বা বায়বীয় পদার্থ বস্তুটিকে কতটুকু প্লবতা বল দিচ্ছে সেটি। এখন প্লবতা বল কি বলতে পারো, যে একটি বস্তুকে যখন আমি তরলে ছেড়ে দেব তখন বস্তুটি চাবে নিচের দিকে চাইতে, কারণ বস্তুর উপর পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, সেটাকে ওজন বলা হয়, অর্থাৎ ডব্লু। এই ডব্লুটা খাড়া নিচের দিকে কাজ করবে, অর্থাৎ এটা চাবে ওটাকে পানির নিচে আনতে। কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থ যেটা নিছি সেটা চাবে বস্তুটাকে উপরে ভেসে রাখতে, অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থটা বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যেটিকে এফ বলা হয়। এই এফ বলটার নামই হচ্ছে প্লবতা। তাহলে প্লবতা কি, যখন একটি বস্তু তরল বা বায়বীয় পদার্থে ছেড়ে দেওয়া হয় তখন ওই বস্তুর উপর লম্বভাবে ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়াশীল হয়, সেই বলটার নাম হচ্ছে প্লবতা বল। তো এখানে দেখো, ওজন নিচের দিকে কাজ করতেছে, প্লবতা বল উপরের দিকে কাজ করতেছে। তাহলে
আমাদের বস্তুর এই তরলের মধ্যে যখন আসবে তখন এই বস্তুর ওজন কিছুটা হারাবে, কারণ ডব্লু যদি হয় 10 নিউটন আর প্লবতা যদি হয় 2 নিউটন, তাহলে 10 নিউটন নিচের দিকে কাজ করতেছে, 2 নিউটন উপরের দিকে কাজ করতেছে। তাহলে এখানে নিট বল কত, তরলের মধ্যে বস্তুটার উপর নিট বল কত, সেই বলটি হচ্ছে ডব্লু মাইনাস 8, অর্থাৎ 10 মাইনাস 2 ইকুয়াল 8 নিউটন। তার মানে বস্তু এখানে কত নিউটন বল হারাইল, 2 নিউটন বল হারালো। ঠিক আছে, এই বল বলতে ওজন, ওজন বলতে বল। তো এই 2 নিউটন বল আবার কার সমান হবে, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হবে। তো এখন এই প্লবতাকে প্রকাশ করা হয় এভাবে যে এফ ইকুয়াল ভি রো জি, ভি রো জি। এখানে ভি, ভি হচ্ছে এই যে বস্তুটা আমরা ছেড়ে দেবো সেটার আয়তন, রো হচ্ছে এইখানে এই বস্তুটা যে তরলের মধ্যে ছেড়ে দিচ্ছি সেই তরলের আয়তন, এইখানে রো এল দিতে পারো লিকুইড, যেহেতু তরলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর জি তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ, যার মান ফিক্সড 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা এইখানে দেখো এই তিনটে অবস্থা কিভাবে ব্যাখ্যা করতে পারি। এক নম্বর, এখানে যেটা নেওয়া আছে সেটা হচ্ছে রো। এই রো হচ্ছে এই বস্তুর ঘনত্ব যেটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর রো এল, এলতে লিকুইড, তার মানে তরলের ঘনত্ব। আর এখানে ডব্লু হচ্ছে বস্তুটার ওজন যেটাকে ছেড়ে দেওয়া হলো সেটার ওজন, এই যে এটা। আর এফ হচ্ছে কি, এফ হচ্ছে যে ওই বস্তুর উপর প্লবতা বল, বস্তুর উপর কি প্লবতা বল। ঠিক আছে, এখন এইখানে দেখো যদি এই বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হয়, বস্তুর ঘনত্ব রো তরলের ঘনত্বের থেকে যদি কম হয়, অর্থাৎ তরলের ঘনত্বটা যদি বেশি হয় বস্তুর ঘনত্বের থেকে, তাহলে যে বস্তুটা আমরা ছেড়ে দেব সেই বস্তুটা কখনো তরলের নিচে যাইতে পারবে না, ওটি এই এ পজিশনে থেকে যাবে, অর্থাৎ আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আবার এই ঘটনাটা আমরা এই বস্তুর ওজন এবং বস্তুর উপর যে প্লবতা বল সেটা দিয়েও ব্যাখ্যা করতে পারি। কখনো যদি বস্তুর ওজনের চেয়ে প্লবতা বলের মানটা বেশি হয়ে যায়, তাহলে এইখানে দেখো ওজন নিচের দিকে কাজ করে, প্লবতা বল কোন দিকে, উপরের দিকে কাজ করে। তাহলে কখনো যদি ওজনের চেয়ে প্লবতা বলটা বেশি হয়ে যায়, তাহলে বস্তুটা না ডুবে কি হবে, ভাসতে থাকবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে তখন এই অবস্থা, অর্থাৎ আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটি গেল 1 নম্বর শর্ত। এখন 2 নম্বর কখন হবে, বি, যে এটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসছে। ঠিক আছে, এটি তখনই হবে যখন এই ঘনত্ব, বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব সমান হবে। বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যখন সমান হবে তখন এই বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর একটি মজার বিষয় হচ্ছে যে এই বস্তুটাকে তখন হাত দিয়ে ধরে তুমি মাঝে মাঝে যেখানেই রাখো না কেন সেখানেই থেকে যাবে, বস্তু আর উপরে উঠবে না, নিচেও নামবে না, বামেও যাবে না, ডানেও যাবে না, যেখানে রাখবা সেখানেই থাকবে। আবার এই ঘটনা এটা দিয়ে ব্যাখ্যা করতে পারি কিভাবে, যে বস্তুর ওজন এবং প্লবতা বল যদি সমান হয়ে যায়, অর্থাৎ বস্তুর নিচের দিকে টান এবং উপরের দিকে টান যদি সমান হয়ে যায়, তখন বস্তুটা কি হবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তখন তুমি যেখানেই রাখো না কেন বস্তুটাকে সেখানেই থাকবে। তাহলে তখন আমরা বি অবস্থা দেখতে পাবো, অর্থাৎ সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটি হলো 2 নম্বর অবস্থা। এখন 3 নম্বর অবস্থা কি, 3 নম্বর অবস্থা হচ্ছে এই সি অবস্থা, অর্থাৎ ডুবে যাওয়া। তাহলে কখন ডুবে যাবে, যদি এই বস্তুর ঘনত্ব রো তরলের ঘনত্বের থেকে বেশি হয়। তরলের ঘনত্বের থেকে যদি বস্তুর ঘনত্বটা বেশি হয়, তাহলে তরলকে ভেদ করে 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 বস্তুটা কি হবে, একবারে নিচে চলে আসবে, অর্থাৎ ডুবে যাবে। এটা আবার কখন দেখা যাবে, যে এই যে বস্তুর ওজন যদি বেশি হয়, অর্থাৎ নিচের দিকে টান যদি বেশি হয় আর উপরের দিকে টান যদি কম হয়,
সেই ক্ষেত্রেও বস্তুটা ডুবে 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 একবারে নিচে চলে আসবে। অর্থাৎ ডব্লু গ্রেটার দেন এফ যখন হবে তখন কি পজিশন দেখতে পাবো আমরা, যে সি পজিশন, অর্থাৎ ডুবে যাওয়া। এটাকে বলবো আমরা ডুবে যাওয়া বা যাবে। এই যে তিনটা পজিশন আমরা দেখলাম। তাহলে এই তিনটা তোমরা যদি আয়ত্তে রাখতে পারো তাহলে তোমরা যেমন সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবা, তেমনি এমসিকিউ প্রশ্নের উত্তর তোমার কাছে অত্যন্ত সহজ মনে হবে। তাহলে আমরা এইখানে আরেকবার রিভিশন নিচ্ছি। যদি এই বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে কম হয় তাহলে বস্তু তরলের ভিতর ঢুকতে পারবে না, এই জন্য আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর এই ঘটনা যখন ওজন আর প্লবতা বল দিয়ে ব্যাখ্যা করব তখন হবে কি, বস্তুর ওজনের চেয়ে প্লবতা বলটা বেশি, অর্থাৎ নিচের দিকে টানের চেয়ে উপরের দিকে টান বেশি, তখন আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তারপর এই বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যখন সমান হয়ে যাবে তখন কি ঘটনা ঘটবে, যে বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে এবং তখন বস্তুকে যেখানে রাখি না কেন ওই বস্তুটা ওইখানেই থেকে যাবে, ঠিক আছে, তরলের ভিতরে। আর এই ঘটনাটা আরও দেখতে পারি যদি বস্তুর নিচের দিকের টান এবং উপরের দিকের টান, নিচের দিকে টান বলতে ওজন, উপরের দিকে টান বলতে প্লবতা, দুইটা সমান হয়ে যায়, তখনও এই ঘটনাটা ঘটবে। 3 নম্বর ঘটনা, এটি হচ্ছে যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের থেকে বেশি হয় তখন বস্তুটা তরলকে ভেদ করে 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 একবারে ডুবে যাবে। এই ঘটনা আমরা দেখব আবার যখন বস্তুর নিচের দিকে টান বলতে ওজন, উপরের দিকে টান প্লবতার থেকে বেশি হবে তখন বস্তুটা পানি ভেদ করে 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 বা তরল ভেদ করে ডুবে যাবে, ঠিক আছে। তো এখন এইখানে আমাদেরকে জানতে হবে যে আমরা ওজন কোন ফর্মুলা দিয়ে বের করব আর আমরা প্লবতা কোন ফর্মুলা দিয়ে বের করব। তো দেখো, ওজন আমরা এটা জানি ডব্লু সমান এমজি। ডব্লু সমান কি, এমজি, যেখানে এম হচ্ছে এই বস্তুর ভর আর জি হচ্ছে এই বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এক্ষেত্রে 9.8 সবগুলোর ক্ষেত্রে। তাহলে বস্তুর ভর, এই বস্তুর ভর, ঠিক আছে, এম। আর আমাদের এই প্লবতা বল এফ আমরা কাউন্ট করব কিভাবে, ভি রো এল জি। ভি রো এল জি, ভি হচ্ছে কি বস্তুর আয়তন, রো হচ্ছে কি এই তরলের ঘনত্ব, আর জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। এভাবে আমরা এটা আর এটা কাউন্ট করে দেখব যে এইখানে কোন শর্তটা পূরণ করতেছে। যে শর্ত পূরণ করবে ওই শর্ত অনুযায়ী আমরা কি অ্যান্সারটা দিতে পারবো, ঠিক আছে, যে বস্তুটি ভেসে থাকবে না ডুবে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে ঘনত্ব যে আছে, ঘনত্ব আমরা কিভাবে বের করব, যে রো সমান এম বাই ভি, অর্থাৎ একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। একক আয়তনের ভরকে কি বলে, ঘনত্ব বলে, ঠিক আছে। এই ঘনত্ব নির্ণয় করার ফর্মুলা হচ্ছে রো সমান এম বাই ভি। এখন এইখানে আর একটা অংশ আছে, সেটি হচ্ছে যে এই তরলের ভিতরে কোথাও যদি আমি একটা বস্তু রাখি, মনে করো যে এটা এইচ গভীরতায় আছে, এই উপরের লেয়ার থেকে এইচ গভীরতায় আছে বস্তুটা, ঠিক আছে, এই বস্তুটা এইচ গভীরতায় আছে। তাহলে এই বস্তুটার উপর এই চারদিকে তরলের কতটুকু চাপ, এটি আমরা কিভাবে কাউন্ট করব, সেটি হচ্ছে আমরা চাপের ফর্মুলা কি জানি, পি সমান এফ বাই এ। এ পি ইকুয়াল এফ বাই এ, একক ক্ষেত্রফলের উপর লম্ব হবে প্রযুক্ত বলকে কি বলা হয়, চাপ বলা হয়। তো এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এখান থেকে আমরা এটা নিয়ে আসবো। তো তোমরা দেখো এটাকে লেখা যায় পি ইকুয়াল এফ, এফ সমান আমরা কি জানি, এফ সমান জানি এম জি, এফ সমান এম জি। আর এম জি, এই এমকে আমরা এখান থেকে লিখতে পারি কি, এম এর মান যদি বের করতে চাই রো ভি, রো ভি অর্থাৎ ভি রো, ভি রো জি, এফ ইকুয়াল তাহলে ভি রো জি, আর এখানে এ, আর এইখানে ভিকে লেখা যায় এ গুণন এইচ, এই গভীরতা যেটা, ক্ষেত্রফল গুণন উচ্চতা, এটা গুণ করে দিলে আয়তন পাওয়া যায় রো জি ডিভাইডেড এ, এই এ কাটা, তার মানে এইচ রো জি। তার মানে আমরা এই তরল বা বায়বীয় পদার্থে
নিমজ্জিত কোনো বস্তুর উপর ওই তরল বা বায়বীয় পদার্থের যে চাপ সেটা কিভাবে কাউন্ট করব, যে পি ইকুয়াল এইচ রো জি, পি ইকুয়াল এইচ রো জি। এখানে এইচ হচ্ছে গভীরতা, কতটুকু গভীরতায় আছে, ওই উপর থেকে কতটুকু গভীরতায় আছে, আর রো, রো হচ্ছে যে তরলের মধ্যে থাকবে বা বায়বীয় পদার্থে থাকবে সেই তরল বা বায়বীয় পদার্থের ঘনত্ব, আর জি হচ্ছে কি, যে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে? তো এইখানে দেখো সাধারণত জি কনস্ট্যান্ট, আর একটি নির্দিষ্ট তরল বা গ্যাসীয় মাধ্যম সেটার ক্ষেত্রে রো কিন্তু ফিক্সড হবে। একটি নির্দিষ্ট মাধ্যম, যেমন পানি নিলা, পানির ক্ষেত্রে রোর মান 1000 কেজি পার মিটার কিউব এরকম। আর সেই ক্ষেত্রে আমাদের এইচ এর উপর মূলত নির্ভর করতেছে চাপটা, তরলের চাপটা। ঠিক আছে? তুমি যদি এইটুক উচ্চ গভীরতায় নাও তাহলে এক ধরনের চাপ, আরও নিচে নামাইলে আরেক ধরনের, আরও নিচে নামাইলে আরেক ধরনের, আরও উপরে উঠাইলে আরেক ধরনের গভীরতার সাথে সম্পর্ক হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কয়টি কন্ডিশন শিখলাম? 3টি কন্ডিশন। আর আমরা সূত্র শিখলাম 1টা, 2টা, 3টা, 4টা, এই 5টা। ঠিক আছে? তাহলে আমাদের এখানে সূত্র হলো 5টা আর কন্ডিশন হলো 3টা। এটা গেল আমাদের আর্কিমিডিসীয় অংশ, আর্কিমিডিসীয় অংশ। এখন আসো যে প্যাসকেলীয় অংশ। তো প্যাসকেলীয় অংশ আসলে তোমরা যদি সালের কোশ্চেনগুলো দেখো তাহলে দেখতে পাবা এই অঙ্কগুলো আছে 70%, আর এই 30% আছে এই প্যাসকেলীয় অংশ। সুতরাং এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, বেশি করে পড়তে হবে, তার সাথে সাথে এটাও করতে হবে। এখন প্যাসকেলীয় অংশ খুব সহজ, একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো এই প্যাসকেলীয় অংশে আমাদের প্যাসকেলের সূত্রটা জানতে হবে। প্যাসকেলের সূত্রটি হচ্ছে যে কোনো তরল বা বায়বীয় পদার্থে যদি তুমি বল প্রয়োগ করো অর্থাৎ চাপ প্রয়োগ করো, সেই চাপটা বিন্দুমাত্র না কমে সমস্ত দিকে সমানভাবে কি হবে, বিশ্লিষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এখন ওনার সূত্র অনুযায়ী যে আমরা যদি এখানে বল প্রয়োগ করে, আর এটা যদি পিস্টন, মনে করো যে এটা একটা পিস্টন, এটা A1 পিস্টন বা 1 নম্বর পিস্টন, আর এটি হচ্ছে 2 নম্বর পিস্টন। দেখো 1 নম্বর পিস্টন অপেক্ষা 2 নম্বর পিস্টনটা কিন্তু বড়। এখন 1 নম্বর পিস্টনের আমরা এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম A1, আর 2 নম্বর পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম A2। তো এখন 1 নম্বর পিস্টন অর্থাৎ ছোট পিস্টনটার উপর প্রযুক্ত বল ধরলাম F1। তাহলে এই বল নিচের দিকে প্রযুক্ত হচ্ছে, তার মানে এই পিস্টনটা নিচে চাপ দিবে তরলগুলোকে, আর এই তরলগুলো গিয়ে এই পিস্টনটাকে চাপ দিবে উপরের দিকে। তো ওই বলটা আমরা ধরলাম কত, F2। এটা নিচের দিকে দিলে ওইটা উপরের দিকে উঠবে। ঠিক আছে? তো আমরা মনে করি এই এফ বলের কারণে এই পিস্টনটা L1 পরিমাণ নিচে নেমে আসে, অর্থাৎ এই পিস্টন 1 নম্বর পিস্টনের সরণ হচ্ছে L1। এই সরণ L1 হওয়ার কারণে দেখো এই যে এখানে যে গ্যাপটুকু, এইটুক আয়তন সংকুচিত হয়েছে। তাহলে এই আয়তনটা ধরলাম V1। আবার এইখানে বড় পিস্টনের ক্ষেত্রে আমরা সরণটাকে ধরলাম L2, ছিল এইখানে, উঠে গেল উপরে। আর এই ক্ষেত্রে আয়তন প্রসারিত হলো, মানে বেড়ে গেল V2 পরিমাণ। কতটুকু, V2 পরিমাণ। এখানে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে তুমি যতটুকু আয়তন সংকোচন করবা এই পিস্টনটা ঠিক ততটুকু আয়তন উপরে উঠবে। অর্থাৎ এখানে V1 আর V2 যদিও আমি আলাদা করে দেখাইছি, কিন্তু এই দুইটা সমান সর্বদাই, অর্থাৎ V1 ইকুয়াল V2। তো দেখো এখন প্যাসকেল কি বললো, যে এই পিস্টনে তুমি যে পরিমাণ চাপ প্রয়োগ করবা এই পিস্টনেও সম পরিমাণ চাপ অনুভব হবে। অর্থাৎ আমরা চাপ সমান কি জানি, P ইকুয়াল F/A, P ইকুয়াল F/A। তাহলে 1 নম্বর পিস্টনের চাপ আমরা বের করি P1 ইকুয়াল F1/A1, F1/A1। আর এই 2 নম্বর পিস্টনের চাপ আমরা বের করি P2 ইকুয়াল, তাহলে কি হবে, যে এই F2/A2। তো এখন প্যাসকেল বললেন এই দুই চাপ সমান হবে, দুই চাপ কি হবে,
সমান হবে। তাহলে P1 ইকুয়াল P2 হলে আমরা এটা সমান ওইটা লিখতে পারি। তার মানে এখানে লেখা যায় যে F1 বাই A1 ইকুয়াল F2 বাই A2। এইটাই হচ্ছে আমাদের প্যাসকেলের সূত্র। আর এই সূত্রটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। বল বৃদ্ধিকরণ নীতি। এখন এই সূত্রটা অনেক সময় এইভাবে লেখা হয় যে F1 F2টা নিচে নিয়ে আসো বাই F2 ইকুয়াল A1টাকে উপরে নিয়ে যাও ডিভাইডেড A2। এভাবেও লিখতে পারো তোমরা, যেভাবে ইচ্ছা, ঠিক আছে। অর্থাৎ তোমার এই পিস্টনের চাপ P1 সমান এই পিস্টনের উপর চাপ P2, এই দুটো সমান হবে। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে 1 নম্বর পিস্টনে কতটুকু কাজ হয়, 2 নম্বর পিস্টনে কতটুকু কাজ হয় এটা বের করা। অর্থাৎ আমাদের বিশেষ করে ঘয়ে এই টপিকের যে ম্যাথ, তার ঘয়ে দেখবা তোমরা সবসময় 1 নম্বর এবং 2 নম্বর পিস্টনের কৃত কাজ সমান কিনা এটা জানতে চাওয়া হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে কাজ কিভাবে বের করব, এই ক্ষেত্রে কাজ কিভাবে বের করব, এখন এটা আমাদেরকে জানতে হবে। তো এখন এক্ষেত্রে কাজ হবে, কাজ সমান আমরা কি জানি, বল গুণন সরণ। এখানে বল হচ্ছে F1, সরণ কত L1। এই ক্ষেত্রে কাজ কত, যে বল গুণন সরণ F2 L2। তাহলে এগুলো আমরা লিখে ফেলি যে আমাদের ছোট পিস্টনের ক্ষেত্রে কাজ W1 ইকুয়াল বল গুণন সরণ L1, আমরা এটা L1 ধরে নিছি। আর আমাদের এই দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রে কাজ W2 সমান F2 L2, ঠিক আছে। এখন L1 আর L2-র মান আমরা জানি না, সেক্ষেত্রে L1 আর L2-কে রিপ্লেস করতে হবে। তাহলে কিভাবে রিপ্লেস করব, তো এখানে আমি এই W1 বাই W2 দিলাম। তাহলে এখানে কি হবে, এদিকে F1 L1 ডিভাইডেড F2 L2, F2 L2। এখন L1 ডিভাইডেড L2-র মান আমরা বের করার চেষ্টা করব। সেটি কিভাবে, যে আমি আগেই বলছিলাম এই ছোট পিস্টনটা যে পরিমাণ আয়তন সংকোচন করবে, বড় পিস্টনটা সেই পরিমাণ আয়তন কী হবে, সম্প্রসারণ করবে। তার মানে আয়তন এই ক্ষেত্রে সমান হবে, অর্থাৎ V1 ইকুয়াল V2 হবে। তাহলে আয়তন সমান আমরা কি জানি, ক্ষেত্রফল গুণন কতটুকু সরণ হলো সেটা, ঠিক আছে। ক্ষেত্রফল A1 গুণন সরণ হলো L1, ক্ষেত্রফল এটার ক্ষেত্রে A2 সরণ হলো L2। তাহলে এখান থেকে আমরা L1 বাই L2 বার করবো। L1 এই পাশে রাখলাম, L2 এই দিকে আনলাম, তাহলে L1 ডিভাইডেড L2, আর A1কে ওই পাশে নিয়ে যাই, A2 বাই A1। তাহলে দেখো L1 বাই L2 ইকুয়াল কি লেখা যায়, A2 বাই A1। তাহলে এই মানটাই এইখানে বসায় দাও, দিলে হয়ে যাবে যে F1 বাই F2 গুণন L1 বাই L2-র মান কত, A2 বাই A1, A2 বাই A1। বাচ্চারা ঘাবড়ে যায় এই ক্ষেত্রে, আসলে এখানে কঠিন কোনো বিষয় না। তাহলে আমরা এই সমীকরণ বা এই সমীকরণ দুইটাই কিন্তু একই। এই সমীকরণগুলো থেকে আমাদের যদি এই পিস্টনের বল দেওয়া থাকে তাহলে এই পিস্টনের বল বের করতে বলবে, বা এই পিস্টনের বল দেওয়া থাকলে এই পিস্টনের বল বের করতে বলবে, সেটি ক্যালকুলেশন করতে পারবো। আর ঘ নম্বরে আমাদেরকে দিবে যে উভয় পিস্টনের কৃত কাজ সমান কিনা। তখন আমরা এই যে এইখান থেকে W1 আর W2-র অনুপাত বের করব। এই অনুপাত যদি 1 হয় তার মানে W1 আর W2 সেম জিনিস যদি কাটো, যেমন 2 ডিভাইডেড 2 কাটো, 2 অক্ষে 2, মানে 1 যদি আসে ভাগফল, সেক্ষেত্রে বলতে পারি দুইটাই সমান। তেমনি W1 বাই W2 অর্থাৎ এই যে এইটুকের মান যদি পুরাটা 1 আসে, তাহলে আমরা বলতে পাবো যে উভয় পিস্টনের ক্ষেত্রে কৃত কাজ সমান। তো এই ছিল এই অধ্যায়ের প্রাথমিক ধারণা। তো তোমরা যদি এই প্রাথমিক ধারণা ভালোভাবে বুঝে থাকো, তাহলে আমি আশা করি এই অধ্যায়ের সমস্ত ম্যাথ একাই করতে পারবা। তো বরাবরের মতো বলবো, যদি আমার ক্লাসটি দেখে তোমরা সামান্য পরিমাণও উপকৃত হয়ে থাকো, তাহলে
অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা, তোমার বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে জানাই দিবা। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে, অর্থাৎ আর্কিমিডিসীয় অংশ নিয়ে এবং তারপর প্যাসকেলীয় অংশ নিয়ে, অর্থাৎ এই চ্যাপ্টারের গাণিতিক যে সমস্যাগুলো, অর্থাৎ বিভিন্ন সালের যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে আর্কিমিডিসীয় অংশ হবে একটা পার্ট আর প্যাসকেলীয় অংশগুলো হবে আরেকটা পার্ট। এই দুই পার্টে আমি এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে কথা বলবো।